প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চরম অনাহারে গাজার 10 লাখ নারী ও কিশোরী। জাতিসংঘ। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ও বর্বর হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চরম অনাহারে দিনাতিপাত করছে কমপক্ষে 10 লাখ নারী ও কিশোরী। শনিবারে তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজার নারী ও মেয়েরা ব্যাপক অনাহার, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন। এখানে ক্ষুধা দ্রুত ছড়িয়ে পড়ছে। নারী ও মেয়েরা জীবন বাঁচাতে ক্রমেই বিপজ্জনক কৌশল নিতে বাধ্য হচ্ছেন, যেমন খাবার ও পানি খুঁজতে বাইরে এমন স্থানে যেতে হচ্ছে যেখানে গুলি বা হামলায় প্রাণনাশের আশঙ্কা সবচেয়ে বেশি। 2 কোটিরও বেশি মানুষের আবাসস্থল গাজায় ইসরায়েলি অবরোধ তুলে নেওয়া এবং ব্যাপক পরিমাণে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত 24 ঘণ্টায় অনাহার অপুষ্টিতে এক শিশুসহ আরও 11 জনের মৃত্যুর খবর প্রকাশ করার পর UNRWA এই মন্তব্য করেছে। গাজায় ক্ষুধাজনিত মৃত্যুর মোট সংখ্যা 251 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 108 জন শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2023 সালে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা 61,900 ছাড়িয়ে গেছে এবং আরও 1,55,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার 108টি বেসরকারি সংগঠন একটি যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে, চলতি বছরের 2 মার্চ থেকে বেশিরভাগ উদ্যোগান্ত আন্তর্জাতিক এনজিওগুলো গাজার মানবিক সাহায্যে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে এক ট্রাকও জীবন রক্ষাকারী সাহায্য সরবরাহ করতে পারেনি। কেবল গত মাসে ইসরায়েলের যুক্তিতে তারা সাহায্য প্রদানের জন্য অনুমোদিত নয় বলে কয়েক ডজন এনজিওর 60টিরও বেশি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, 27 মে থেকে 13 আগস্টের মধ্যে গাজায় সাহায্য চাইতে গিয়ে কমপক্ষে 1760 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 994 জন ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্র GHF এর আশেপাশে এবং 766 জন বিভিন্ন ত্রাণ সরবরাহ রুটে নিহত হয়েছেন। এই হত্যার অধিকাংশ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ঘটেছে। এর আগে এই মাসের শুরুতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছিল, গাজার মোট 24 লাখ মানুষের মধ্যে 1/3 কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছে না। এদিকে মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই 25 থেকে 29 আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল করা হয়েছে। তবে এই বৈঠক পরে নতুন তারিখে আয়োজন করা হতে পারে বলে শনিবার NDTV প্রফিটকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এই সফরে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যায়। এর আগে তিনি ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপ করেছিলেন। NDTV বলছে, মার্কিন প্রতিনিধি দলের ওই সফরে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও ছিল গুরুত্বপূর্ণ, কারণ আগামী 27 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একই সঙ্গে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্রের মতে এই আলোচনা পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তির একটি বড় বাধা হল ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের জোর দাবি। তবে ভারত বলেছে, এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশি পণ্যের ওপর জোর দেন এবং স্বাধীনতা দিবসের ভাষণে কৃষক ও জেলেদের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দেন। এদিকে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। আশা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের বরফ গললে ভারতের ওপর বাড়তি 25% শুল্কের চাপ কিছুটা হালকা হতে পারে। তবে এই বৈঠক থেকে তেমন কোনো সমাধান সূত্র আসেনি। যদিও ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর যুক্তরাষ্ট্র আরও শুল্ক চাপাবে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট আগেই হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে কুয়েতে ভেজাল মদপানে 23 জনের মৃত্যু, অপরাধী চক্রের প্রধান বাংলাদেশি। সাম্প্রতিক দিনগুলোতে ভেজাল মদপানে 23 জনের মৃত্যুর পর কুয়েতি কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিতরণের অভিযোগে 67 জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত এই অপরাধী চক্রের প্রধান একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার 17 আগস্ট এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কুয়েটে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা দেশীয় উৎপাদন নিষিদ্ধ, তবে কিছু কিছু স্থানে গোপনে অবৈধভাবে এগুলো তৈরি করা হয়, বিশেষ করে যেসব এলাকায় তদারকি বা সুরক্ষার মান কম। বিষয়টি ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলেছে। এক্স পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের 6টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় এখনও চালু না হওয়া আরও 4টি কারখানা জব্দ করেছে। মন্ত্রণালয় আরও জানায় অপরাধী নেটওয়ার্কের প্রধান একজন বাংলাদেশি নাগরিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন নেপালিও রয়েছেন। তারা বিস্তারিত জানিয়েছেন এসব প্রস্তুত ও বিক্রি করা হতো। এর আগে গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল ভেজাল মদপানের পর মিথানল বিষক্রিয়ার ঘটনায় 160 জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 23 জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশিয়ান নাগরিক। সবশেষ জানিয়ে দেব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় দোনেৎস্ক ও লুহান্স্কের নিয়ন্ত্রণ সহ আর কি চাইছেন পুতিন। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির ক্ষেত্রে দেশটির দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া সহ কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় পুতিন এসব শর্ত দিয়েছেন। এ প্রস্তাব সম্পর্কে জানতে পেরেছে এমন 2 সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের বৈঠকের পরদিন এমন তথ্য সামনে এলো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল কোনো মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের প্রথম মুখোমুখি বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগামীকাল সোমবার ওয়াশিংটন সফর করবেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে এ সফর করবেন তিনি। ইতিমধ্যে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি চেয়েছিলেন আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসুক, কিন্তু তা হয়নি। তবে তিনি বলেছেন ইউক্রেনের ভূমি ভাগাভাগি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা নিয়ে পুতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে, এ বিষয়ে বড় ঐক্যমত হয়েছে। ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা চুক্তির খুব কাছাকাছি, ইউক্রেনকে এতে রাজি হতে হবে, তারা হয়তো না করে দিতে পারে। 2টি সূত্র বলেছে পুতিনের প্রস্তাব নিয়ে তারা যে তথ্য দিয়েছে তার বেশিরভাগ মূলত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতাদের আলোচনার উপর ভিত্তি করে দেওয়া, এটা পূর্ণাঙ্গ প্রস্তাব নয়। গতকাল শনিবার ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের অবহিত করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি চেয়েছিলেন বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসুক, কিন্তু তা হয়নি। তবে তিনি বলেছেন ইউক্রেনের ভূমি ভাগাভাগি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা নিয়ে পুতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে, এ বিষয়ে বড় ঐক্যমত হয়েছে। পুতিনের প্রস্তাবগুলো প্রকৃতপক্ষে কি আলোচনার সূচনা পর্ব হিসেবে দেওয়া হয়েছে নাকি এগুলোই চূড়ান্ত শর্ত, তা নিশ্চিত হওয়া যায়নি। পুতিনের কয়েকটি শর্ত মেনে নেওয়া ইউক্রেনের নেতৃত্বের জন্য বিশাল চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। পুতিন বলে দিয়েছেন সম্পূর্ণ সমঝোতা না হলে কোনো যুদ্ধবিরতি হবে না, ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির অন্যতম দাবিটি থমকে যাচ্ছে। প্রতিদিনই তার দেশের উপর রুশ ড্রোন ও মিসাইল হামলা হচ্ছে। প্রস্তাবে কি আছে? সূত্র বলেছে রাশিয়া প্রস্তাবিত চুক্তি অনুযায়ী কিয়েভের বাহিনীকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলের থেকে পুরোপুরি সরে যেতে হবে। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে রাশিয়া। তবে ইউক্রেন বলেছে তারা দোনেৎস্ক ছাড়তে রাজি নয়, কারণ সেখানে তাদের সেনারা শক্ত অবস্থানে আছেন। কিয়েভ কর্তৃপক্ষ মনে করে সেখানকার শক্ত অবস্থানের মধ্য দিয়ে ইউক্রেনের গভীরে রাশিয়ার হামলা প্রতিরোধ করা যায়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র নির্ধারণ বিষয়ক প্রকল্প ডিপ স্টেটের তথ্য অনুযায়ী রাশিয়া সুমি ও খার্কিভের ছোট ছোট এলাকা দখল করেছে। এগুলির আয়তন প্রায় 440 বর্গ কিলোমিটার। এদিকে দনবাসের অঞ্চলের প্রায় 6600 বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। অঞ্চলটি দোনেৎস্ক ও লুহান্স্ক নিয়ে গঠিত। রাশিয়া এ অঞ্চলকে নিজের বলে দাবি করে। মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট না করলেও সূত্র বলছে তারা জানতে পেরেছে অন্তত ক্রিমিয়ার ওপর হলেও রাশিয়ার সার্বভৌমিকতার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন পুতিন। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। এই স্বীকৃতি বলতে মার্কিন সরকার তথা সব পশ্চিম দেশ ও ইউক্রেনের স্বীকৃতির কথা বলা হচ্ছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে কিয়েভ ও এর ইউরোপীয় সহযোগীরা ক্রিমিয়ার ওপর মস্কোর শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে রাজি হয়নি। ইউক্রেন বলেছে তারা দোনেৎস্ক ছাড়তে রাজি নয়, কারণ সেখানে তাদের সেনারা শক্ত অবস্থানে আছেন। কিয়েভ কর্তৃপক্ষ মনে করে সেখানকার শক্ত অবস্থানের মধ্য দিয়ে ইউক্রেনের গভীরে রাশিয়ার হামলা প্রতিরোধ করা যায়। সূত্র বলছে পুতিন আশা করছেন রাশিয়ার বিরুদ্ধে আরও কিছু নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। তবে এসব শুধু ইউরোপীয় নিষেধাজ্ঞা নাকি মার্কিন নিষেধাজ্ঞা এর মধ্যে পড়বে সূত্র নিশ্চিত করে বলতে পারেনি। শুক্রবার ট্রাম্প বলেছেন রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলোর বিরুদ্ধে প্রতিকার ট্যারিফ শুল্ক এখনই জরুরি নয়, তবে 2-3 সপ্তাহের মধ্যে তা বিবেচনা করতে হতে পারে।
সূত্রগুলো বলছে পুতিনের শান্তি প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে ন্যাটো জোটে যোগদান থেকেও বিরত থাকতে হবে, তবে পুতিন ইঙ্গিত দেন ইউক্রেনকে কিছু নিরাপত্তা বিষয়ক নিশ্চয়তা দিতে তিনি প্রস্তুত। সূত্রগুলোর দাবি রাশিয়া আরও চাইছে ইউক্রেনের ভিতরে কিছু এলাকায় বা পুরো দেশেই রুশ ভাষাকে সরকারি ভাষার মর্যাদা ও রুশ অর্থোডক্স জির্কাকে অবাধে কার্যক্রম চালাতে দেওয়া হোক। তবে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার অভিযোগ, প্রচার করে ও গুপ্তচরদের আশ্রয় দিয়ে মস্কো সংশ্লিষ্ট এই জির্কা রাশিয়ার যন্ত্রে সহযোগিতা করছে, যদিও কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা ইতিমধ্যে মস্কোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে। রাশিয়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ ঘোষণা করে ইউক্রেন একটি আইন পাশ করেছে। রুশ অর্থোডক্স গির্কা এসব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়, তবে এখনও ইউক্রেন সেই আইন কার্যকর হয়নি।